আসসালামু আলাইকুম। সরকারি চাকরি ও রাষ্ট্রীয় দায়িত্ব। একজন নাগরিক হিসাবেই সরকারিতে চাকরি করেন। চাকরিতে যোগদানের পরেই তার কাঁধে, তার দায়িত্বে যেটা বর্তায় সেটা হলো রাষ্ট্রীয় দায়িত্ব। চাকরি করেন সরকারি, দায়িত্ব পালন করেন রাষ্ট্রের, এবং সবিশেষে তিনি আবার একজন নাগরিক হিসাবেই স্বাভাবিক সমাজে প্রত্যাবর্তন করেন। তো আজ আমি সরকারি চাকরি, রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে একটু কথা বলবো। চলেন মূল কথার ভিতরে ঢুকি। আজ একটি ঐতিহাসিক দিবস, 22শে অক্টোবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে বা করতে হচ্ছে চাকরিরত অবস্থায় থাকা সেনাবাহিনীর ঊর্ধ্বতন 15 জন কর্মকর্তাকে। বাংলাদেশের বয়স 55 বছর। কখনো সরকার ছিল, কখনো সরকার ছাড়া, কখনো উত্তাল মত্ততায় 24 ঘন্টা 48 ঘন্টা কেটে গেছে সরকারবিহীন। সরকার থাকার পরেও কখনো কখনো সরকার আনকনসাস অবস্থায় ছিল, নিঘুম সময় পার করেছে। তার উদাহরণ যেমন জামাত ইসলামদের ফাঁসির সময় যে শাহবাগে সেই এইচএম সরকারদের সেই জামাত বিপ্লবী উত্তাল ঢাকার অবস্থা, তখন সরকার ছিল কিন্তু সরকার অঘোর ঘুমিয়ে অচেতন অবস্থায় হয়ে পড়েছিল। আবার কখনো কখনো সরকার ছাড়া অনেক সময় পার হয়ে গেছে। যাক, যে কোনোভাবেই হোক মার্শাল লাগেছে, জরুরি অবস্থার ভিতর দিয়ে পার হয়েছে। নানা ঘটন অঘটন, টানাপোড়েন, বিভিন্ন ত্রাস, ভয়, ভীতি, জনসাধারণের হুমকি ধামকি, দেশের ভিতর থেকে দেশের বাইরে থেকে নানামুখী চাপে থেকেই বাংলাদেশ তার বয়স 55 বছর অতিক্রম এসেছে। এর ভিতরে বাংলাদেশ যেন স্থায়ীভাবে দীর্ঘশ্বাস ফেলে কোনো একটি অবস্থানে দাঁড়াতে পারছে না, বসতে পারছে না। একের পর এক যেন বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতা এমন হুমকির মুখে পড়ে যেন দ্বিধাহীন, দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে জাতি। সন্দেহ দানা বেঁধে উঠতে থাকে। বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র, বাংলাদেশের অভ্যন্তরীণ প্রশাসনকে নিয়ে ষড়যন্ত্র, বাংলাদেশের সংবিধান নিয়ে ষড়যন্ত্র, বিভিন্নভাবে বাংলাদেশ যেন একটি অস্থিতিশীলতার ভিতর দিয়েই 55 বছর পার করে এসেছে। প্রতিবারই এক এক ধরনের রেকর্ড ভাঙছে। সংবিধান কখনো চালু, কখনো সংবিধানের ভিতরে থেকেই তার বাইরে কর্মকাণ্ডের মধ্যে বাংলাদেশের জনগণ ঢুকে যাচ্ছে, পড়ে যাচ্ছে। কোথায় সংবিধান কার লেখা, কি লেখা আমিও জানি না। এবং 16 কোটি মানুষের সম্ভবত 200-500 মানুষ সংবিধান সম্বন্ধে জ্ঞাত। বাকি সাধারণ মানুষ একেবারেই ওয়াকিবহাল নয় যে তারা কোন আইনের ভিতরে নাগরিকত্ব দাবি করে, তারা কাদের দ্বারা পরিচালিত হয়, তাদের পরিচালনার ধারণ কি, নিজেরা কতটুকুন রাষ্ট্রের নাগরিক, তাদের কতটুকুন দায়িত্ব রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রের কতটুকুন দায়িত্ব তাদের প্রতি, একটি উদাসীনতার মধ্য দিয়ে, অবচেতনতার মধ্য দিয়ে জনগণ যেন তাদের জীবন অবসান করছেন। সবেমাত্র ঘটে যাওয়া জুলাই আগস্ট 24-এর, সেটাও এক ঐতিহাসিক পটভূমি। যেমন তার মধ্য থেকে, সেই অভ্যুত্থানের মধ্য থেকেই আরও একটি ঐতিহাসিক দিন আজকে, এই যে সেই গৌরবান্বিত সেনাবাহিনী যারা স্বাধীনতা যুদ্ধের একটি বড় একাংশে একেবারে অগ্রভাগে থেকে স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন,
শহীদ হয়েছেন, পঙ্গু হয়েছেন। সেই সেনাবাহিনী আজকে ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হবেন বা হচ্ছেন, যাদের নামে গুম, খুন, অপহরণ, হত্যা, মানবাধিকার লঙ্ঘন, বিভিন্ন ধরনের অপরাধে তারা অপরাধী। কেউ কেউ স্বাগ্রহে অপরাধী, কেউ কেউ আইনের মধ্যে পড়ে অপরাধী, কেউ কেউ সরকারি চাকরিতে তার দায়িত্ব পালন করতে গিয়ে অপরাধী, কেউ কেউ বেনিফিটেড, কেউ কেউ তাদের দ্বারা অন্য কেউ বেনিফিটেড ব্যবহৃত হয়েছেন। তারা বিভিন্ন সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়, কিন্তু সব শেষে এসে যেটা, সবিশেষে যেটা, সেটা হলো আজ 22শে অক্টোবর আইসিটিতে চাকরিরত অবস্থায় থাকা 15 জন সেনা কর্মকর্তাকে আইসিটির আদালতে একবার কাঠ গড়ায় দাঁড় করানো হবে। এই যে দাঁড় করানো হবে, চাকরিতে আছে তারা, অর্থাৎ তারা রাষ্ট্রের দায়িত্ব পালনের ভিতরে থেকে কতটুকুন দায়িত্ব রাষ্ট্রের পালন করেছে, নাকি একটি সরকারের হয়ে কাজ করেছে। রাষ্ট্র কি আর সরকার কি, এবং এই রাষ্ট্র আর সরকারকে পরিচালনার জন্য যারা যে ভূমিকায় থেকে ওই ক্ষমতায় যান, তাদের চরিত্র কি। এখানে নিগুড়ভাবে যদি না ভাবি, না চিন্তা করি এবং ভবিষ্যৎ কর্মপন্থা অবলম্বন না করি, বারবার এই ধরনের অপরাধ সংগঠিত হতে থাকবে। এবং একজন রাষ্ট্রের নাগরিক, শিক্ষিত, বুদ্ধিমান, চৌকস, সম্মানিত নাগরিক যখন সরকারি চাকরিতে যোগদান করেন এবং সরকারি চাকরিতে যোগদানের পর তার উপরে যে রাষ্ট্রীয় দায়িত্ব বর্তায়, সে কতটুকুন পালন করবে, কতটুকু অগ্রাহ্য করতে পারে, সেটারও শুধু দায়িত্ব, কমান্ড, আমি যেটা বলছি সেটা করতে হবে, সিনিয়র যেটা বলছে সেটা করতে হবে, এই কমান্ড। কিন্তু এখানে না কতটুকুন সংযুক্ত হবে যে আমি কোনটা পালন করব, কোনটা পালন করব না। আমার দায়িত্বের এসওপি, স্ট্যান্ডিং অর্ডার প্রসিডিওর, এটা বুঝতে হবে প্রত্যেকটা সরকারি চাকরিজীবীকে, এবং তার সিনিয়রকে সম্মানের সাথেই অবহিত করানো প্রয়োজন যে আমি আমার দায়িত্বের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই। এবং যদি সিনিয়ররা তাকে দিয়ে কোনো অপরাধ কর্মকাণ্ড করাতে চায়, তার জন্য একটি সুবিধার জায়গা থাকে সেই অপরাধ কর্মকাণ্ড সংগঠিত করার আগে তাকে কতটুকুন নিরাপত্তা দেওয়া হচ্ছে, আইন তাকে কতটুকুন সহায়তা করবে, রাষ্ট্র সহায়তা করবে নাকি সরকার সহযোগিতা করবে। রাষ্ট্রকে পরিচালনার জন্য যে সরকার এই সরকারি চাকরিজীবীদেরকে ব্যবহার করে, সেই সরকার চিরস্থায়ী একটি শব্দ, কিন্তু যারা সরকারে যাচ্ছে তারা চিরস্থায়ী নয়। আমরা যদি 71 থেকে শেষ তক বিএনপি বা আওয়ামী লীগের পর্যন্ত দেখি, পট পরিবর্তন হয়েছে, এর ভিতরে জাতীয় পার্টি এসে গেছে, কখনো মার্শাল ল ছিল, আবার কখনো জাতীয়তাবাদী দল এসেছে, আওয়ামী লীগ এসেছে, অর্থাৎ ধারাবাহিকভাবে পরিবর্তন হয়েছে। স্থায়ীভাবে যখন কেউ প্রতিষ্ঠিত হতে গিয়েছে, সে স্বৈরা শাসক কিন্তু হয়ে থাকতে হয়েছে। অর্থাৎ যারা এদেশকে শাসন করেছে তারা কেউ সাধারণ মানুষের মনের বাসনা, কামনা বা তাদের উদ্দেশ্য বা নাগরিক সুবিধা থেকে বঞ্চিতই করেছে। রাষ্ট্রকে শাসন করলেও, সরকার হলেও, স্বাধীনতা পর থেকে বাংলাদেশের জনগণের পক্ষে, জনগণের হৃদয়ঙ্গম করে খুব কম শাসকই জনগণের হৃদয়ের মণিকুঠায় পৌঁছাতে পেরেছিলেন। একমাত্র জিয়াউর রহমান এবং ম্যাডাম খালেদা জিয়ার প্রথম যে 5 বছর, সেইটার বাইরে আর কেউ না। যার জন্য ভোট দিলেই সরকার পরিবর্তন হয়েছে, ভোট সময় আসলেই, অর্থাৎ মানুষের কল্যাণে কোনো দলই কাজ করে সরকার দায়িত্ব পালন করে শেষ করে যেতে পারেননি, যার জন্য তাদেরকে পরিবর্তিত হয়েছে। শেখ হাসিনা সর্বশেষ যে 3 টার্ম থেকে গেল তার স্বৈরাচারী আচরণ দিয়ে এবং হাজার হাজার মানুষকে হত্যা, গুম, খুন,
অপহরণ, মানবাধিকার লঙ্ঘন করে, যার জন্য তার আজকের এই পরিণতি। কিন্তু কথা এইখানেই যে একজন সরকারি চাকরিজীবী তিনি তো কখনো চান না যে কাউকে অপহরণ করুক, খুন করুক, হত্যা করুক, বা রাষ্ট্রের অর্থ তছরূপ করুক, বা রাষ্ট্রের বিরুদ্ধে তার কোনো দায়িত্বের ভিতরে কর্মকাণ্ডের সৃষ্টি হোক। কিন্তু ওই যে সরকারে যে আসে ক্ষণস্থায়ী হয়ে এসে তার উদ্দেশ্য হাসিল করতে গিয়েই এই রাষ্ট্রের দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদেরকে যেভাবে ব্যবহার করে, যে ব্যবহৃত হয়, এর জন্য সংস্থা কতটুকুন দায়ী, রাষ্ট্র কতটুকুন দায়ী, এবং যারা সংগঠিত করিয়ে যায় তাদেরকে ব্যবহার করে তারা কতটুকুন দায়ী, এইসব জায়গা কতটুকুন নির্ধারণ করা আছে। একজন সরকারি চাকরিজীবী সে যখন একটি সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে যদি অপরাধের ভিতরে জড়িয়ে পড়ে বা সরকার জড়িয়ে ফেলায়, তার সেফ গাইড কোনটি, সে কিসের ভিত্তিতে তার পক্ষে সপক্ষে কথা বলবে, এর কি কোনো সুযোগ সুবিধা আছে? জানি না। অর্থাৎ যাই বলুক না কেন তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে দায়ভার বহন করতে হবে। এমন একটি অবস্থা থাকলেও যারা আগ্রহে বা সেই সময় অতি উৎসাহী হয়ে তার ঊর্ধ্বতন কর্মকর্তার চেন অফ কমান্ডের বাইরে গিয়েই এই অপরাধের ভিতরে সংযোজন হয়ে পড়ে, বা সরকারের থেকে পদ পদবি, বাড়তি অর্থ, সুযোগ সুবিধা নিতে সরাসরি সরকারের কর্মকাণ্ড বা সরকারের কমান্ডের ভিতরে, নিজের সংস্থার কমান্ডের বাইরে গিয়ে সরাসরি সিভিল সরকারের কমান্ডে গিয়ে তাদের মতাদর্শে নিজেকে আবৃত করে ফেলে যে অপরাধ সংগঠিত করে, তার দায়ভার তো কি ওই সিনিয়র নিবে, নাকি সেই দায়ভার সেই সরকার নিবে, নাকি সবিশেষে যেয়ে সমস্ত কিছু দায়ভার রাষ্ট্র বহন করবে? যেটা হচ্ছে 15 জন সেনা কর্মকর্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মুখোমুখি হচ্ছে। এটা স্বাভাবিক বিষয়। একজন অপরাধী কাঠগড়ায় দাঁড়াবে, সে তার আইন পাবার সেটা অধিকার রাখে। একজন নাগরিক যেমন সকল সুযোগ সুবিধার অধিকার রাখে, একজন নাগরিক অপরাধ করলে তারও ন্যায় বিচার পাবার অধিকার, সেটাও সম্মানের সাথে গ্রহণ করার দায় দায়িত্ব তার, হোক না তার ফাঁসি বা যাবজ্জীবন। কারণ সে রাষ্ট্রের বাইরে অপরাধের ভিতরে জড়িত। কিন্তু সেইটা বড় কথা না। বড় কথা হলো যে সংস্থাটার ভিতর থেকে তারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত ছিল, জড়িত ছিল, সেই সংস্থার অবস্থানটাকে তারা কি করে গেল, কোথায় রেখে যাচ্ছে, তাদের কর্মকাণ্ড ইতিহাস কিভাবে, সংস্থার ইতিহাস একটি রাষ্ট্রের ইতিহাস, এবং এই সময়ের মধ্যেই একটি সরকার থাকা সেই দলীয় ইতিহাসের ভিতরেও এগুলো জড়িয়ে যাবে ভবিষ্যতে। এতে কি বার্তা বহন করছে? অনেক কিছু। সংস্থাকে আজকে যাদের পক্ষে কাজ করার জন্য তারা অপরাধী, তারাও দেশান্তরিত, তারাও আইনের সম্মুখীন, আইনের মুখোমুখি, কিন্তু ব্যক্তি জীবনে তারা যে অপরাধ সৃষ্টি করে একটি সংস্থাকে দায়ী করে যাচ্ছে, কলঙ্কিত করে যাচ্ছে, প্রশ্নের মুখোমুখি করে যাচ্ছে, শুধু বাংলাদেশে না, পৃথিবীর সমস্ত দেশেই সেই সব সেনাবাহিনীর সদস্যরা একেবারে চাকরিরত থেকে শুরু করে অবসরে আসার পরেও অত্যন্ত সম্মানের সাথে জীবনযাপন করে। অনেক জায়গায় আমেরিকাতে অবসরপ্রাপ্ত সৈনিকদের জন্য আলাদা যে কোনো ডিপার্টমেন্টে, আপনি ডিপার্টমেন্টাল স্টোরে যান, যে কোনো জায়গায় সরকারি সুযোগ সুবিধা তাদের আলাদা চেম্বারই আছে, কাউন্টারই আছে অবসরপ্রাপ্ত সৈনিকদের জন্য, আপনার বয়স্ক নাগরিকদের জন্য, সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা আলাদা জায়গা করে দেওয়া আছে। তো অবসরপ্রাপ্ত এই ধরনের একেবারে সৈনিক থেকে অফিসারদেরও একটি সম্মানের জায়গা থাকে, সমাজে রাষ্ট্রে একটি অবস্থান থাকে, তারা কথা বলার, সম্মান পাওয়ার যোগ্য অবস্থান তৈরি করে রিটায়ারমেন্টে যায়। কিন্তু সেই সব জায়গাকে যারা এই যে নোংরামির ভিতরে ফেলে, আমি জানি না কতটুকুন অপরাধী, কতটুকুন অপরাধ তারা করেছিল, কিন্তু হ্যাঁ, সেনাবাহিনীর বড় একটি অংশ এই শেষের দিকে সে 13-14 সালের পরে এসে অত্যন্ত সরকারমুখী, সরকার সিভিলিজম লাইফ লিড দিচ্ছিল এমনভাবে যেন সিভিল প্রতিনিধিত্বের থেকে তারা বেশি উগ্র ছিল এই সরকারকে
ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য। তাদের কর্মকাণ্ড, কথাবার্তা, চালচলন বিভিন্নভাবে তারা নিজেদেরকে পরিচিত করে গেছে এই সরকারকে বিভিন্নভাবে প্রলুব্ধ করবার জন্য, যে তারা সরকারকে যে কোনোভাবেই হোক টিকিয়ে রাখবে, বহাল রাখবে এবং বাড়তি অবসরে যাওয়ার পরে হয়তো তারা বড় ধরনের একটু বেনিফিটেড হয়েই জীবন যাপন শেষ করতে পারবেন। কিন্তু এই পরিস্থিতিতে যে পড়তে হবে সেটা তারা অনুধাবন করতে পেরেছিল কিনা আমি জানি না, কিন্তু ভবিষ্যৎ সরকারি চাকরিজীবীদের এটা ভেবেচিন্তে পা ফেলতে হবে যে সরকার একটি সার্কিট মাত্র, যেটা চলমান, চলতেই থাকবে। কিন্তু এখানে যে রাষ্ট্রের মধ্যে তৈরি হওয়া রাজনৈতিক দলগুলো, তারা কিন্তু পরিবর্তন হবে। সরকার থাকবে যে কোনো নামেই হোক, যে কোনো পরিপ্রেক্ষিতেই হোক, কিন্তু এই মানুষগুলা, এই রাজনৈতিক দলগুলো কিন্তু স্থায়ী নয়। অতএব তাদেরকে রাষ্ট্রের পক্ষে হয়ে কাজ করতে হবে। সরকারের বাইরে এসে রাষ্ট্রের সংবিধান কি, রাষ্ট্র তাকে কতটুকুন করবার জন্য আইন প্রদান করে, যে পুস্তক, বই, যে আইন তার মাথায় ছাতা হয়ে, ছাদ হয়ে তাকে প্রোটেক্ট করবে, সেদিকে কাজ করা। অর্থাৎ সরকারকে সহযোগিতা করবে রাষ্ট্রের হয়ে, একটি দলের হয়ে না, এটাই মাথায় রাখতে হবে। অর্থাৎ রাষ্ট্র, সরকার, রাজনৈতিক দল এবং এই সব মিলেই তাদের দায় দায়িত্ব বোঝার সময় এসেছে এখন। সামনে আসলো, হা বলে দিলাম, যে দলই ক্ষমতায় আসুক তার মন্ত্রী, এমপি যে সুপারিশ করলো বা যেটা বললো সেটাই করে দিলাম। আমার এটা বলা ঠিক হবে না, তারপরে বলছি, এই ধরনের কর্মকাণ্ড সামনে আসলেই সংস্থার প্রধান পর্যন্ত পৌঁছে দেওয়া যেই ধরনের চাপের সম্মুখীন হচ্ছি আমরা, আইন বিভাগ থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের সবাইকেই রাষ্ট্রের দায়িত্ব পালন করতে হবে। সরকার আসবে, তারা সরকার বেতন দিচ্ছে, সরকার আবাস দিচ্ছে, সরকার সুযোগ সুবিধাগুলো তৈরি করে দিচ্ছে, কিন্তু রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে। তারা স্থায়ী নয়, আপনি স্থায়ী। আপনি ঢোকার থেকে শেষ পর্যন্ত 38 বছর বলেন, এর ভিতরে আপনি একজন স্থায়ী রাষ্ট্রের দায় দায়িত্বের ব্যক্তিত্ব। কিন্তু সরকারগুলো আসছে, তাদের পটভূমি পরিবর্তন হচ্ছে। অতএব আপনারা সরকারের কাজ করবেন কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডর ভিতরে থেকে নয়। আমি এর আগে একবার ভিডিওতে বারবার, একবার না কয়েকবার বলেছিলাম যে বাংলাদেশের যে রাষ্ট্রীয় ধারা, এরা ক্ষমতায় যায়, রাষ্ট্রীয় সরকার গঠন করে ঠিকই, কিন্তু দলের বাইরে গিয়ে এরা কিছুই করে না। অর্থাৎ সরকার গঠনের পরেও সে যে দলকে ব্যবহার করে সরকার গঠন করেছে, তারা সেই দলের চরিত্রই বহন করে। রাষ্ট্রীয় সরকার কখনো তারা নিরপেক্ষতার পালন করেনি 55 বছরে, কেউ না। অতএব সজাগ, সাবধান হওয়ার সময় হয়েছে এখন। এবং এই ঐতিহাসিক প্রেক্ষাপটে আমি এখন বাজছে 7টা, সকাল 7টা, 9টার পরে, 9:30, 10টার ভিতরেই হয়তো আমাদের এই সম্মানিত সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। এখানে রাষ্ট্র কতটুকুন দায়িত্ব পালন করে, সেই সরকার, যে সরকারের সময়ের ভিতরে থেকে তারা এই কর্মকাণ্ডের ভিতরে ঢুকে পড়েছিল, সরকার তাদেরকে যেভাবে ব্যবহার করেছে, এটাও দেখার বিষয় যে বর্তমান সরকার তাদেরকে কি রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের চাকরিজীবী হিসাবে দেখে নাকি সরকারি চাকরিজীবী হিসাবে দেখে। এবং সেনাবাহিনী থেকে অবসর যাওয়ার বের করে দিয়ে যদি তাদেরকে আইনের আওতায় আনা হয়, তখন তারা এদেশের একজন নাগরিকে পরিণত হবে। সে কি নাগরিক থাকবে, নাকি যে সরকারের সময় তারা অপরাধী চিহ্নিত হয়েছে, সেই সরকারে থাকা রাজনৈতিক দলের একজন কর্মী হিসাবে এদেরকে উপস্থাপন করবে। এটা দেখার বিষয়, পর্যবেক্ষণের বিষয়। এবং আমি যে শব্দগুলো, কথাগুলো বললাম, এর ভিতরেও অনেক চিন্তাশীল ব্যক্তি খুঁজে বের করার চেষ্টা করবেন। আমি হয়তো পূর্ণ বোঝাইতে ব্যর্থ হয়েছি বা বলতে পারিনি, বা যেটা বলতে চাচ্ছিলাম, কিন্তু যারা এগুলো নিয়ে গবেষণা করছেন, চিন্তা ভাবনা করবেন। যার যতটুকুন অপরাধ, সে যেন অপরাধের বিচার পায়, যার যতটুকুন সম্মান, তার যেন ততটুকুন
সম্মান পায়। কোনো ক্ষোভের মুখে প্রতিহিংসামূলক কোনো বিচারকে যেন প্রশ্নবিদ্ধ আর না করা হয়। আমরা এখন ভালো একটি বাংলাদেশ চাই, নাগরিক সম্মান নিয়েই নাগরিকত্ব পালন করে রাষ্ট্রের শ্রদ্ধার জায়গায় অবতীর্ণ হতে চাই। আসসালামু আলাইকুম।